তাহলে আসেন তাহলে শুরু করা যাক। আমরা এখন কথা বলছি রাইটিং আ গুড প্যারাগ্রাফ, কিভাবে একটা ভালো বা মানসম্মত প্যারাগ্রাফ লেখা যেতে পারে। তো আমরা সেটা আইএলস এর ক্ষেত্রেই বলেন, একাডেমিক ক্ষেত্রেই বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন প্যারাগ্রাফ লিখি, তো প্যারাগ্রাফ লেখার যে একটা মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ডের সাপেক্ষে আমরা যখন প্যারাগ্রাফ লিখি, বিশেষ করে আমাদের যে স্টুডেন্টস রয়েছেন যারা একাডেমিক পড়াশোনা করেন, সে আপনি 8 বলেন, 6 বলেন, 7 বলেন, 11 বলেন, 12 বলেন, হ্যাঁ 12 বলেন, এই যে স্টুডেন্টদেরকে প্যারাগ্রাফ লেখার বা লেখানোর যে সিস্টেমটা আমরা দেখতে পাই, বা প্যারাগ্রাফ লিখলে তাদেরকে যেই ওয়েতে মার্কিং করা হয়, এটা আদৌ কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সায়েন্টিফিক ওয়েতে লেখা হয়েছে, সেই পুরো বিষয়টাই আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে ফুটে উঠবে। এবং ইনশাল্লাহ আজকের ক্লাসের পর আপনি খুব ভালোভাবে জাজ করতে পারবেন যে আপনার প্যারাগ্রাফের পার্ট থাকা উচিত কয়টা, সেই পার্টগুলো ঠিক আছে কিনা, প্যারাগ্রাফে জাস্ট একটা দুটো প্রয়োজন নাই এরকম সেন্টেন্স লেখা যাবে কিনা, বা লিখলে ক্ষতি হবে কিনা, বা লেখার কোনো অপশন আছে কিনা, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। শারমিন বেগম বলছেন অনেকদিন পরে ক্লাস করছি। আমরা আসলে আমাদের স্টুডিওটা চেঞ্জ করার কারণে অলমোস্ট আমাদের 15 থেকে 20 দিন লাগলো আর কি। আমরা স্টুডিও সেটআপটা চেঞ্জ করে ফেলছি। এটা আমাদের নতুন স্টুডিও আর কি। সো নতুন স্টুডিওতে আমাদের আজকের ফার্স্ট লাইভ ক্লাস হচ্ছে আপনাদের সাথে আর কি। তো আসেন আমরা শুরু করে দিচ্ছি। প্যারাগ্রাফ, এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাই প্যারাগ্রাফ কি, সেক্ষেত্রে আমরা আসলে উত্তর কি দিব? প্যারাগ্রাফ কি, তাই না? আসেন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেফিনেশন অফ আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের ডেফিনেশন আসলে কি হওয়া উচিত, প্যারাগ্রাফ জিনিসটা কি। দেখেন, প্যারাগ্রাফ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ রাইটিং। লেখার একটা অন্যতম ক্ষুদ্র ইউনিট বলতে পারেন প্যারাগ্রাফকে। ইটস আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। এইটা হলো কিছু কিছু সম্পর্কযুক্ত বাক্যের একটা দল। দ্যাট ডিল, এই দ্যাট উঠে গিয়ে ডিলিং হয়ে গেছে, হ্যাঁ, ডিলিং উইথ আ সেন্ট্রাল আইডিয়া। সো প্যারাগ্রাফ হচ্ছে একগুচ্ছ সেন্টেন্সের সমাহার, যেই একগুচ্ছ সেন্টেন্স একটা সেন্ট্রাল বা মূল আইডিয়া নিয়ে কথা বলবে। এখন আমরা অনেকে শুরু করি কি, একটা প্যারাগ্রাফ শুরু করছি, এই প্যারাগ্রাফের বিষয়বস্তু আমি শুরুর দিকে একটা বলছি, মাঝখানে গিয়ে আমার প্যারাগ্রাফের বিষয়বস্তু চেঞ্জ, আবার শেষের দিকে এসে ওই যে শুরুতে যা বলছিলাম তা নিয়ে আসছি। অথচ দেখেন, একটা প্যারাগ্রাফ অবশ্যই যতগুলো সেন্টেন্সই লেখেন না কেন, সেই প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া হবে সিঙ্গেল, একটা মাত্র আইডিয়া থাকবে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভাই, আমরা অনেকে বুঝি না যে সেন্ট্রাল আইডিয়াটা কি হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে শুরু করছি বা বলা শুরু করবো। দেখেন, তো আসেন পরের অংশে চলে যাই। আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানটা পিকচার আঁকা আছে। এই ছবিটা দেখলে আসলে একটা প্যারাগ্রাফের কি কি পার্ট থাকে বা কি থাকা উচিত, এই বিষয় সম্পর্কে আমাদের একটা ছোট্ট করে হলেও আইডিয়া চলে আসে। ঠিক আছে ডিয়ার? তো এখানে সাদা কালারটা মনে হয় খুব ভালোভাবে ফুটে ওঠে নাই, আমি আপনাদের জন্য আরেকবার লিখে নিচ্ছি। এখানে লেখা আছে ডেভেলপার। তো একটা প্যারাগ্রাফে অনেকে এই ডেভেলপারটাকে বডিও বলে থাকেন, হ্যাঁ, অনেকে এটাকে বলেন বডি। তো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো, অবশ্যই সেখানে 3টা পার্ট থাকবে। ফার্স্ট ওয়ান, টপিক সেন্টেন্স, অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকবে। 2 নাম্বার, ডেভেলপার থাকবে, টপিক সেন্টেন্সটাকে আমরা ডেভেলপ করবো যে সেন্টেন্সগুলো দিয়ে আর কি, বা বডি থাকবে। এবং তৃতীয়ত বা লাস্ট পার্ট যেটা, টার্মিনেটর থাকবে, যেটাকে আমরা কনক্লুশন বলতে পারি আর কি। একটা প্যারাগ্রাফে আমাদেরকে অবশ্যই এই 3টা পার্ট রাখতে হবে। যদি আমাদের এই একটা প্যারাগ্রাফে এই 3টা পার্ট না থাকে, তাহলে সেটা কোনোভাবেই প্যারাগ্রাফ হবে না। হ্যাঁ পলাশ ভাই, ধন্যবাদ। তাহলে আসেন আমরা একটু দেখা শুরু করি যে একটা প্যারাগ্রাফের ফিচার বা বৈশিষ্ট্যগুলো কি হবে। হ্যাঁ, ফিচার মানে হলো বৈশিষ্ট্য, ফিচারের বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ফিচার্স অফ আ গুড প্যারাগ্রাফ, একটা ভালো প্যারাগ্রাফ বা একটা মানসম্মত প্যারাগ্রাফের বৈশিষ্ট্য কি। তো দেখেন, 1 নাম্বার যে বৈশিষ্ট্য বলা হচ্ছে সেটা হলো আ গুড প্যারাগ্রাফ হ্যাজ আ টপিক সেন্টেন্স। একটা ভালো প্যারাগ্রাফ, মানসম্মত প্যারাগ্রাফ যদি হতে হয়, তাহলে সেখানে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা, এই টপিক সেন্টেন্স আবার কি জিনিস, এটা কি খায় নাকি তেল দিয়ে মাথায় লাগায়? ঠিক আছে,
আচ্ছা, সেটা কি জিনিস? হ্যাঁ, এইটা নিয়ে আমরা কথা বলবো দাদা। তো এখানে কি বলা আছে, প্যারাগ্রাফ হ্যাজ আ টপিক সেন্টেন্স দ্যাট ইন্ট্রোডিউসেস দ্য মেইন আইডিয়া। একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা মূলত এই প্যারাগ্রাফটার মূল যে আইডিয়াটা বা মেইন যে থিমটা সেই জিনিসটাকে এক্সপ্রেস করে। ওকে, সেই জিনিসটাকে প্রকাশ করে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, কাইন্ডলি আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন তো প্লিজ। কাইন্ডলি আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন বাবা। আমাদের লাইভটা একটু আপনারা শেয়ার করে দিলে আপনাদের যেই ভাই বোনেরা যুক্ত আছেন তারা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা পেয়ে যাবে ইনশাল্লাহ। একটু রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিবেন, টাইম লাইনে রেখে দেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলতে পারেন, এগুলো কাজে আসবে ইনশাল্লাহ। আর আমাদের সাথে যারা টিচার্স আছেন, হ্যাঁ শিক্ষক, তাদের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ ভাই। আমরা স্টুডেন্টদেরকে অনেক সময় প্যারাগ্রাফ লিখতে দেই, হ্যাঁ লিখতে দেই, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা তার এই প্যারাগ্রাফটা জাজ করতে পারি না যে ইজ ইট ওকে অর নট। সুমন ওয়াজিদ ভাই কাচ্চি খাওয়ানোর দাওয়াত দেওয়ার পরে এখন জিজ্ঞেস করতেছে ভাই কাচ্চি খাওয়াবেন কবে? আপনি যেদিন বলবেন সেদিনই হবে ইনশাল্লাহ, শনিবার হয়ে যাক, ঠিক আছে? সো দেখেন, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যুক্ত থাকেন সবাই ইনশাল্লাহ। আজকের ক্লাসে খেলা হবে, ওকে বাবা, হ্যাপি খেলা হবে ইনশাল্লাহ। সো আসেন দাদা, চলে আসি আমরা। তাহলে একটা ভালো প্যারাগ্রাফ বা একটা মানসম্মত প্যারাগ্রাফে অবশ্যই টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেই টপিক সেন্টেন্সের সেন্ট্রাল আইডিয়াটা কিভাবে লিখতে হয়, আমি সেগুলো নিয়ে ডিল করবো আপনাদেরকে। হ্যাঁ, মাথায় রাখবেন, টপিক সেন্টেন্স যদি আপনি একবার লিখে ফেলতে পারেন তাহলে আপনার প্যারাগ্রাফ লেখার 60 থেকে 70% কাজ শেষ। ওকে ডিয়ার, এইবার আসেন, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকবে। সেকেন্ড যে ফিচার সেটা হচ্ছে আ গুড প্যারাগ্রাফ হ্যাজ দ্য ইউনিটি অ্যান্ড কোহেরেন্স। একটা প্যারাগ্রাফে অবশ্যই ইউনিটি থাকবে এবং কোহেরেন্স আছে। কোহেরেন্স এবং ইউনিটি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনি যেই প্যারাগ্রাফটা লিখবেন সেই প্যারাগ্রাফটার প্রত্যেকটা লাইনের মধ্যে ইউনিটি থাকবে। অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফটা লিখব সেই প্যারাগ্রাফটা অবশ্যই একটা আইডিয়া সম্পর্কে কথা বলবে। আর এখানে কোহিয়ারেন্স বলতে আমরা এটাই বোঝাচ্ছি, ধাপে ধাপে আমরা আরো জানবো। সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু একটা লিঙ্ক থাকবে এবং তারা আপনার মূল আইডিয়াটাকে এক্সপ্রেস করবে, এর বাইরে যাবে না। ওকে, তাহলে আমরা 1 নম্বর যে তথ্যটা দেখলাম বা বৈশিষ্ট্যটা দেখলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফে অবশ্যই একটা মানসম্মত প্যারাগ্রাফে অবশ্যই আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো। 2 নম্বর হচ্ছে সেই প্যারাগ্রাফটাতে অবশ্যই ইউনিটি এবং কোহেরেন্স থাকবে। 3 নম্বর, এই যে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, আ গুড প্যারাগ্রাফ হ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনেটর। আপনি যদি মানসম্মত প্যারাগ্রাফ লেখেন, একটা সুন্দর প্যারাগ্রাফ যদি লেখেন, সেখানে অবশ্যই একটা টার্মিনেটর থাকবে। টার্মিনেটর বলতে আমরা কি বুঝতেছি? টার্মিনেটর মানে হলো গিয়ে উপসংহার, অর্থাৎ শেষ কথা আমরা কি বলতেছি সেটা কিন্তু থাকবে। যদি না থাকে তাহলে আমার প্যারাগ্রাফ মানসম্মত হবে না। তাহলে প্যারাগ্রাফের মান বাড়াতে গেলে টার্মিনেটর লিখতে হবে। টার্মিনেটরটা কেমনে আসবে সেটা আমি বলবো। তো মজার ব্যাপার হচ্ছে আপনি টপিক সেন্টেন্সে যা বলবেন টার্মিনেটরে আপনি তাই বলবেন, জাস্ট একটু হালকা ঘুরায় বলবেন। কিভাবে বলবো আসেন আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে আপনি আসলে বৈশিষ্ট্য না বললেও চলে, ঠিক আছে? এইটাকে প্যারাগ্রাফের 4th যেই ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার বললাম আমরা, সেটা না বললেও চলে। তো এটা হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট লাইন অফ আ প্যারাগ্রাফ ইজ ইনডেন্টেড। প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইনটা থাকবে সেটা ইনডেন্টেড হবে, অর্থাৎ ওই জায়গাটাতে ইনডেন্টেশন হবে। আমি প্রশ্ন করতে পারেন যে ভাই ইনডেন্টেশনটা কি? এটা হলো গিয়ে দেখেন, ধরেন এটা হলো আমাদের খাতা, এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি। ধরেন আমি এখানে কি নিয়ে লিখতেছি, ধরেন আমি AI নিয়ে লিখতেছি। হ্যাঁ, এখানে ছোট জায়গা তাই আমি বড় করে লিখতে পারলাম না। তো AI নিয়ে আমি যখন এই যে প্যারাগ্রাফটা আমি যখন লিখবো, আমি যখন AI নিয়ে দেখেন আমি যখন প্যারাগ্রাফটা লিখবো আমাকে তো কিছু লাইন লিখতে হবে, তাই না? আমি যে লাইনগুলো লিখবো, খেয়াল করেন, আমি যে লাইনগুলো লিখবো সবগুলো লাইন, হ্যাঁ প্যারাগ্রাফে একটা প্যারা হয় তাই না, সবগুলো লাইন এভাবে তো থাকবেই। ফার্স্ট যে লাইনটা, সেই লাইনটা আমরা একটু ডান পাশ থেকে শুরু করব।
এই যে একটু ডান পাশ থেকে একটু ডান পাশ থেকে লেখার যে সিস্টেমটা, এটার নামই হচ্ছে ভাই ইনডেন্টেশন। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে হলো এরকম আর কি। আমরা যখন প্যারাগ্রাফ লিখবো, এই যে দেখেন দিস মিনস, ইনডেন্টেড হইতে হবে, দিস মিনস এর মানে হলো দ্যাট দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ ইজ মুভড ফ্রম লেফট মার্জিন টু দ্য রাইট মার্জিন। এই লেফট মার্জিন থেকে রাইট মার্জিন যেটা, এই জায়গাটাতে দেখেন আমরা এগুলো কিন্তু, এই যে এগুলো কিন্তু আমরা পুরোটাই লিখছি। আর ফার্স্ট লাইনটা আমরা লেফট থেকে রাইটে হাফ অ্যান ইঞ্চ, আধা ইঞ্চি জাস্ট একটু ডান দিকে নিয়ে যাব। ওকে, আধা ইঞ্চি আমরা একটু ডান দিকে নিয়ে যাব। এটার নামই হচ্ছে ভাই ইনডেন্টেশন। এটাকেই বলা হয় ইনডেন্টেশন। সো দেয়ার আর 4 ক্যারেক্টারিস্টিক্স উই হ্যাভ অলরেডি রেড, উই হ্যাভ অলরেডি ডিসকাসড। তো দেখেন তো সেই বৈশিষ্ট্যগুলো কি। নাম্বার 1, আমরা বলেছি যে একটা প্যারাগ্রাফ যদি আপনি গুড প্যারাগ্রাফ হয়, যদি একটা মানসম্মত প্যারাগ্রাফ হয়, একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হয়, তাহলে এই প্যারাগ্রাফে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকবে। 2 নাম্বার, প্যারাগ্রাফে ইউনিটি থাকবে, কোহেরেন্স থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফটা অবশ্যই একটা আইডিয়া নিয়ে কথা বলবে এবং প্রত্যেকটা লাইনের মধ্যে সামঞ্জস্য থাকবে। 3 নাম্বারে বলেছি সেখানে একটা টার্মিনেটর থাকবে, অর্থাৎ আমাদের একটা উপসংহার লিখতে হবে। এবং 4 নাম্বার যেটা আমরা বললাম সেটা হচ্ছে আমরা ফার্স্ট লাইনটাকে ইনডেন্টেড করবে। ইনডেন্টেড মানে কি, এই যে দেখেন ইনডেন্টেড মানেটা কি বাবা, আমরা প্রথম যেই ওয়ার্ডটা এইটাকে একটু হালকা ডান দিকে সরাই দেব, আধা ইঞ্চি। হ্যাঁ, এটা একদম শতভাগ বাধ্যবাধকতা এরকম বলতে হবে না, ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এইবার চলে আসেন, প্রশ্ন হচ্ছে গিয়ে টপিক সেন্টেন্সটা কি। ভাই, কেউ যদি পুরো প্যারাগ্রাফ লিখে কোপাই দিছেন কিন্তু টপিক সেন্টেন্স লেখেন নাই, প্যারাগ্রাফে নাম্বার পাবেন না। আপনার প্যারাগ্রাফ হয়ই নাই। প্যারাগ্রাফ হয়েছে কি হয় না, এটা ডিপেন্ড করতেছে টপিক সেন্টেন্সের উপর। যেমন মনে করেন একটা মানুষের মাথা নাই, ফুল বডি আছে, এই মানুষটা তো মানুষ বলা যায় না, জাস্ট একটা ডেড বডি। সিমিলারলি একটা প্যারাগ্রাফে সব আছে, সব আছে, সমস্যা হচ্ছে গিয়ে টপিক সেন্টেন্স নাই, তাহলে আপনি এটাতে প্যারাগ্রাফ বলতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্সেস ডিলিং উইথ ওয়ান সেন্ট্রাল আইডিয়া। এটা তো আমরা একটু আগেই বলছি, প্যারাগ্রাফে সবসময় যে ঘটনাটা ঘটে এটা একটা সেন্ট্রাল আইডিয়া নিয়ে ডিল করে। এবার আসেন আমাদের কাঙ্ক্ষিত যেই টপিক সেন্টেন্সের বিষয়টা। দ্য সেন্টেন্স হুইচ হাইলাইটস দিস মেইন আইডিয়া ইজ কল্ড দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ একটা প্যারাগ্রাফের যেই সেন্টেন্সটাতে মেইন আইডিয়াটাকে উল্লেখ করা হয় সেটাই হচ্ছে গিয়ে টপিক সেন্টেন্স। একজন বলতেছে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এদিকে চলে আসি, আমরা কি বললাম যে প্যারাগ্রাফের যেই সেন্টেন্সটাতে আমরা টপিকটাকে উল্লেখ করি, মেনশন করি, সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। ঝামেলা শেষ। এরপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ভাই, তা হলো দ্য টপিক সেন্টেন্স মেই অ্যাপিয়ার। টপিক সেন্টেন্সটা উপস্থিত হতে পারে anywhere in the paragraph, প্যারাগ্রাফের যে কোনো জায়গায় লিখতে পারবেন। বাট মাথায় রাখবেন, উই অলওয়েজ সাজেস্ট আওয়ার স্টুডেন্টস টু রাইট দ্য টপিক সেন্টেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি যখন টপিক সেন্টেন্স লিখবেন, সামনে লেখেন, উপরে মানে শুরুতে লেখেন, মাঝে লেখেন, নিচে লেখেন, আপনি লিখতে পারবেন। বাট যেহেতু আমরা আসলে নেটিভ স্পিকার না, আমাদের লেখার মান, আমাদের রিডিং হ্যাবিট সেই আকাশ ছোঁয়া না, সো বেটার হচ্ছে গিয়ে আপনি সবসময় চেষ্টা করবেন অ্যাট দ্য বিগিনিং এ টপিক সেন্টেন্সটা লেখা। ওকে, তো এটাই বলা হলো দ্য মেইন আইডিয়া of the paragraph is called the topic sentence and the sentence in which topic is stated is called a topic sentence. তাহলে মেইন আইডিয়াটাকে টপিক বলা হয়, আর এই টপিকটা যেখানে উল্লেখ থাকে তাকে বলা হয় টপিক সেন্টেন্স। কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? ঠিক আছে, এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? এর বাইরের প্রশ্ন থাকলে আমরা আজকে উত্তর দিচ্ছি না। ওকে, এই টপিক রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে একবারে ফ্রিলি প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। পলাশ ভাই বলতেছেন স্যার একটা প্রশ্ন আছে, টপিক রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই। ওকে, আচ্ছা, তার মানে আমরা ধরে নিচ্ছি আমাদের আশিকুর রহমান পলাশ ভাই বলছেন যে অনেক স্যাররা বলে শুরুতে যদি সংজ্ঞা দেয়া হয় তাহলে নাকি সেটা ভালো হয় না। এটা ডিপেন্ড করে ভাই, ঠিক আছে, এটা ডিপেন্ড করে বিষয়টা। আচ্ছা, আসেন তাহলে আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা, এইবার আপনাদের জন্য এখানে একটা টেস্ট দেয়া আছে।
আমরা এখানটা প্যারাগ্রাফ লিখে রাখছি, এই প্যারাগ্রাফটা থেকে আপনারা ট্রাই করবেন মার্ক করার যে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা কি। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করবো এখানে যে টপিক সেন্টেন্সটা কি সেটা মার্ক করার। আসেন আমরা একটু মিলেমিশে করি কাজ। দেখেন, when a motorist, যখন একজন গাড়ি চালক, এই যে মোটরিস্ট মানে হচ্ছে চালক বা গাড়ি চালক। এখানে দেখেন এই যে হু ছিল, হু উঠে গিয়ে এটা ছিল হু ড্রাইভস, এই হু উঠে গিয়ে ড্রাইভিং হয়ে গেছে। যখন একজন গাড়ি চালক হু ড্রাইভস অ্যাট 65 মাইলস পার আওয়ার, যিনি ঘন্টায় 65 মাইল বেগে গাড়ি চালাচ্ছেন বা চালায়, এরকম একজন যখন মোটরিস্ট বা চালক সাইডস দেখতে পান, আ সাডেন হ্যাজার্ড, হঠাৎ করে একটা কোনো বিপদ বা একটা ঝামেলা দেখতে পায়। এখন দেখেন এই যে 65 মাইল পার আওয়ার, ঘন্টায় 65 মাইল মানে কিন্তু কিলোমিটার না, হ্যাঁ এটা অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি আর কি, বা 100 কিলোমিটার। হ্যাঁ আচ্ছা, খেয়াল করেন আমাদের এক ভাই বলছেন, খান রাহাত ভাই, যে টপিক সেন্টেন্স বোঝার উপায় কি। এই যে একটু পরে বুঝবেন ভাই, আপনি চাইলেও ভুলতে পারবেন না ইনশাল্লাহ, টপিক সেন্টেন্স কি বুঝা ফেলবেন। দেখেন, when a motorist driving at 65 miles per hour sights a sudden hazard, যখন একজন গাড়ি চালক ঘন্টায় যিনি 65 মাইল বেগে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে তিনি যখন সামনে একটা বিপদ বা হ্যাজার্ড দেখতে পান, ঝামেলা দেখতে পান, his foot, তার পা moves। এখন বলতে পারেন ভাইয়া এখানে মুভস কেন হলো ভাই, কারণ ফুট হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, বাট আপনি যখন প্লুরাল করতেন তখন ফিট হতো। moves sharply to the brake pedal, তো যখনই সে হ্যাজার্ড দেখে তার পাটা দ্রুত ব্রেক প্যাডালে চলে যায়। বাট ইনক্রেডিবলি, কিন্তু অসম্ভবভাবে, অবিশ্বাস্যভাবে, দ্য কার হ্যাজ ট্রাভার্সড another 70 feet between the sighting and contact with the brake, কিন্তু অবিশ্বাস্যভাবে এই যে একটা হ্যাজার্ড দেখার পর ড্রাইভার যখন মানে শার্পলি তার পাটা ব্রেক প্যাডালে নিয়ে যায়, এই ব্রেক প্যাডালে যেতে যেতে কন্ট্যাক্টে তার পা আসতে আসতে এর মধ্যে কিন্তু দেখবেন 70 ফিট মানে 70 ফিট গাড়িটা আগায় যায়, যদি সেটা কত 65 মাইলস পার আওয়ার বেগে থাকে আর কি। এইবার বলতেছে দেখেন, তার মানে তিনি চিন্তা করতেছেন ব্রেক ধরবো, ব্রেকে পা দিব, এই ব্রেকে পা দেওয়ার সাথে সাথে কিন্তু 70 ফিট আগায় গেছে গাড়ি। ওকে, এইবার আসেন, another 250 ফিট, আরো 250 ফিট will be covered before the car is brought to a halt। এবং দেখেন, তাহলে দেখেন উনি যখন দেখলো যে হ্যাজার্ড আছে, তখন তিনি সাথে সাথে পাটা ব্রেকে নিছে, এই ব্রেকে নিতে নিতে তার 70 ফিট আগায় গেছে, এবং গাড়িটা হল্ট বা থেমে যেতে যেতে এটা আরো 250 ফিট আগায় যাবে। তার মানে অলরেডি দেখেন 320 ফিট আগায় গেছে। দ্য টোটাল প্রসিডিওর, আমরা বাঙালিরা প্রসিডিওর বলি, যদি এটা উচ্চারণ হচ্ছে প্রসেসর। হ্যাঁ, দ্য টোটাল প্রসিডিওর, ইন্ডিয়ান ইংলিশ আর কি, আপনি বলতে পারেন দ্য টোটাল প্রসিজার টেকস, এই পুরো প্রক্রিয়াটা টেকস নেয় আ ডিস্টেন্স লঙ্গার দ্যান আ ফুটবল ফিল্ড, এই পুরো প্রক্রিয়াটা একটা ফুটবল মাঠের চেয়েও বড় একটা জায়গাকে কাভার করে ফেলে, চিন্তা করছেন। আচ্ছা, সুতরাং ব্রেকস আর ইম্পর্টেন্ট, ব্রেক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড দে ডিজার্ভ a check-up at least twice a year, সেজন্য ব্রেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা বছরে অন্তত 2 বার চেক আপ ডিজার্ভ করে। অর্থাৎ আমাদের উচিত বছরে কমপক্ষে 2 বার ব্রেককে চেক করা বা ব্রেকটা ঠিক আছে কিনা দেখা। এই যে লাইনগুলো দেখতেছেন, বলেন তো কোন লাইনটা আমাদেরকে এই প্যারাগ্রাফের মূল ভাবটা ফুটায় তুলছে? ওকে, একটু বলতে হবে। আহমেদ দেলোয়ার ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মারুফ ভাই, বন্যা দে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এক ভাই বলছেন যে স্যার এই হল্টের সামনে এ বসলো কেন? এই হল্ট মানে স্টপ, ঠিক আছে, এটাকে নাউন হিসেবে ধরা হয়েছে, তাই এর পূর্বে একটা আর্টিকেল বা ডিটারমিনার করছে ভাই। আচ্ছা, এবার আপনারা একটু বলেন তো এই লাইনগুলোর মধ্যে আমরা যদি মার্কিং করি, ধরে নেন দিস ইজ নাম্বার 1 লাইন, এরপরে ধরে নেন আমরা বললাম এটা হচ্ছে নাম্বার 2,
2 নাম্বার লাইন, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন, এই যে দেখেন এ হলো আমাদের 4 নাম্বার লাইন, এই হচ্ছে আমাদের 5 নাম্বার লাইন। আপনারা আমাকে একটু বলেন তো এইখানে টপিক সেন্টেন্স কোনটা হওয়া উচিত? এই যে ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওমর ফারুক ভাই ধরে ফেলছে লাস্টেরটা। রাশিদুল ইসলাম সিদ্দিকী বলতেছেন ইম্পর্টেন্স অফ ব্রেক, হ্যাঁ ঠিক আছে। নাসিমা ইসলাম, আশিকুর রহমান, রাকিবুল ইসলাম ভাই ধন্যবাদ। মৃণাল দাশগুপ্ত দাদা বলছেন ব্রেক না ভাই, লাস্ট মানে আপনি লাস্ট লাইন নাকি ফার্স্ট লাইন নাকি মানে থার্ড লাইন, লাইন বলতে হবে। টপিক সেন্টেন্স তো সেন্টেন্স হবে, ফ্রেজ হবে না ভাই। হ্যাঁ, কন্ট্রোলিং আইডিয়াটা ফ্রেজ হতে পারে, টপিক সেন্টেন্স। পলাশ ভাই বলছেন লাস্ট লাইন। আচ্ছা, তাহলে দেখেন আসলে এই যে লাস্টের যে লাইনটা দেখতেছেন, এই লাইনটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। কারণ এই লাইনটাই মূলত আমাদেরকে এই প্যারাগ্রাফটার মূল থিমটা বলতেছে। এইখানে আপনি সোটাকে বাদ দিয়ে একদম উপরে নিয়ে যেতে পারবেন চাইলে, এইটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। সোটাকে বাদ দেন, বাদ দিয়ে আপনি শুরু করেন। আপনি কি বলতে পারেন? ব্রেকস আর ইম্পর্টেন্ট অ্যান্ড দে ডিজার্ভ আ চেক আপ অ্যাট লিস্ট টুয়াইস আ ইয়ার। ব্রেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা বছরে 2 বার চেক আপ ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে এইটা জাস্ট আপনি ব্যাখ্যা করেন, তাহলে কাজ হয়ে যাবে। এবার এর আমরা উপরের লাইনে নিয়ে ব্যাখ্যা করা শুরু করি, দেখেন হয়ে গেছে যে ব্রেক খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বছরে কমপক্ষে 2 বার আমাদের ব্রেকটাকে চেক করা উচিত। তারপর আমরা বলতেছি কেন চেক করা উচিত, যে একজন মোটরিস্ট বা একজন ড্রাইভার যখন তিনি ঘন্টায় 65 মাইল বেগে গাড়ি চালাচ্ছেন। এখন অনেকে বলতে পারে ভাইয়া এখানে ড্রাইভার লিখলে কি সমস্যা হয়তো? সমস্যা হতো না। এখানে ঘটনাটা ঘটছে কি দেখেন, ড্রাইভিং ড্রাইভার দুটো কাছাকাছি ওয়ার্ড হয়ে যায়। আপনার যে ভোকাবুলারি স্ট্রং, আপনি যে লেক্সিক্যাল রিসোর্স যে আপনার খুবই স্ট্রং, এটা বোঝাতে চাইলেও আপনাকে ডেফিনেটলি দুটো ডিফারেন্ট ওয়ার্ড লেখাটাই বেটার আর কি। ঠিক আছে? হ্যাঁ রাকিব মোল্লা, সমস্যা নাই ভাই। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এবার দেখেন আমরা এই লাইনটা বলার পরে কেন গুরুত্বপূর্ণ সেটা চলে আসতেছে। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন আমরা দেখব যে একটা টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়াটা কি। দেখেন আমাদের এই জায়গাটাতে পুরোটা হচ্ছে টপিক সেন্টেন্স, কিন্তু পুরো টপিক সেন্টেন্সটার কন্ট্রোলিং আইডিয়া যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এখানে কন্ট্রোলিং আইডিয়া কোনটা, তাহলে আপনি বলবেন ব্রেক। এই ব্রেকটাই হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। অথবা ব্রেকস আর ইম্পর্টেন্ট, এতটুকু হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। কারণ এই এতটুকু আইডিয়া আমাদের পুরো প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে। ওকে, ওমর ফারুক ভাই একটা সুন্দর কথা বলছে যে ভাই আমাদের বইয়ে যে প্যারাগ্রাফগুলো লেখা থাকে সেগুলোকে স্ট্রাকচার ফলো করে। এটা তো আপনি বলবেন ফলো করে কিনা, ঠিক আছে? এবং আপনি প্যারাগ্রাফের মানে আজকের প্যারাগ্রাফের ক্লাসটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আমরা যে বইগুলো দেখি এখানে প্যারাগ্রাফটা কি আদৌ কোনো প্যারাগ্রাফের জাত কিনা, নাকি খুবই উঁচু জাতের প্যারাগ্রাফ। ঠিক আছে ওমর ফারুক ভাই, আপনি একটু পরে টের পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ রাকিব ভাই। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। দেখেন কন্ট্রোলিং আইডিয়া কি বলা হচ্ছে, দেখেন আ গুড টপিক সেন্টেন্স। এবার বলা হচ্ছে টপিক সেন্টেন্স অলওয়েজ কন্টেইনস আ কন্ট্রোলিং আইডিয়া। টপিক সেন্টেন্স আবার একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে, which controls and directs the rest of the paragraph, যেটা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করে এবং নির্দেশ করে যে মানে বাকি অংশটাতে কি হবে। দেখেন the controlling idea is usually expressed in noun phrases, noun phrase দিয়ে and adjective দিয়ে আমরা সাধারণত কন্ট্রোলিং আইডিয়াটাকে প্রকাশ করি। ঠিক আছে, এর সাথে অবশ্য চাইলে আমরা ডিটারমিনার এবং নাউনও লিখতে পারি। আসেন আমরা কিছু কন্ট্রোলিং আইডিয়া দেখে নিই। আমরা আপনাদের জন্য এখানে কিছু কন্ট্রোলিং আইডিয়া রেখেছি। একটু পরে আমি আপনাদেরকে জাস্ট কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে কিছু কন্ট্রোলিং আইডিয়া দিব, মানে দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে দেখেন তো এই কন্ট্রোলিং আইডিয়াগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয়। 2-3টা করে আমি দিব, হ্যাঁ আপনারা বলবেন। আমাকে অনেকে বইয়ের কথা বলতেছেন ভাই, আমার বইটা বের করতে আরো কিছুদিন সময় লাগবে। ঠিক আছে, এই কারণ নিয়ে আমি আরেকদিন ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। বইটা আমার আরো 2 থেকে 3 মাস লাগবে ভাই। ওকে, আচ্ছা চলে আসি আমরা। তাহলে দেখেন আমরা কিছু কন্ট্রোলিং আইডিয়া দেখতেছি। এই কন্ট্রোলিং আইডিয়াগুলো নাউন ফ্রেজ দিয়ে লেখা। তো নাউন ফ্রেজ দিয়ে যে আমরা কন্ট্রোলিং আইডিয়াগুলো লিখি, সাধারণত এখানে নাউনের মাঝখানে প্রেপোজিশন এবং সাথে অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন একটা কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে 5 kinds of sentences, 5 ধরনের বাক্য। যেমন ধরেন আপনাকে বললো যে আপনি সেন্টেন্স নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন, তাহলে আপনি কি বলতে পারেন? দেয়ার আর 5 kinds of sentences in
ইংলিশ, ইংরেজিতে 5 রকমের বাক্য রয়েছে। তাহলে এই যে 5 রকমের বাক্য বলছি না, আমরা আমাদের প্যারাগ্রাফটায় যে 5 রকমের বাক্য হয় সেটা জাস্ট একটু বলবো, বললে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। এরপর দেখেন একটা কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস অর সেভারাল রিজনস। ধরে নেন কোনো কিছুর আমরা সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস বা রিজনস বলছি, এই এতটুকু আমরা জাস্ট গিয়ে প্যারাগ্রাফে ব্যাখ্যা করবো, ব্যাস কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন আপনি বলতে পারেন 3 কজেস। এইটা বেশি লেখা হয় আইএলস এর ক্ষেত্রে, দেখবেন আইএলস এর যে আমরা যখন টাস্ক 2 নিয়ে লেখালেখি করি তখন আমাদের যে মিনিমাম দুইটা বডি প্যারাগ্রাফ লিখতে হয়, সেখানে আমরা এই থিওরিটা কাজে লাগাই। ঠিক আছে, আমি গত লাইভে বা লাস্ট লাইভে আপনাদের সাথে দেখিয়েছিলাম যে প্রবলেম সলিউশন এসে লেখার টেকনিকটা কি, সেটা আইএলস এর ক্ষেত্রেও কাজে লাগে, যারা এনটিআরসি এর রিটেন এক্সাম দেন তাদের ক্ষেত্রেও কাজে লাগে। তো দেখেন 3 কজেস অর ভ্যারিয়াস ইফেক্টস, 3টা কারণ। আপনি যদি বলেন যে পানি দূষণের 3টা কারণ রয়েছে, জাস্ট আপনি প্যারাগ্রাফের বডিতে গিয়ে এই 3টা কারণ ব্যাখ্যা করবেন, ব্যাস ইউ উইল হ্যাভ আ ভেরি গুড প্যারাগ্রাফ। এরপরে দেখেন আ লট অফ প্রবলেমস, অসংখ্য সমস্যা। তারপর দেখেন 3 কাইন্ডস অফ ডিফারেন্ট মেথডস, 3টা ভিন্ন ধরনের পদ্ধতি। এরকম দেখেন 4 পসিবল সলিউশনস, 4টা সম্ভাব্য সমাধান। যেমন আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি একটা সমস্যা দিয়ে বলা হয় যে এই সমস্যাটার সমাধানের উপায় কি, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে 4 পসিবল সলিউশন, 4টা সম্ভাব্য সমাধান লিখে দিলেন। পলাশ ভাই বলতেছেন আপনি স্যার একটা কাজ করেন, এক্সাম টপিক দিয়েন, এরপর এক্সাম নিয়েন, যারা ফার্স্ট হবে তাদেরকে বই দিয়েন। আসতেছে আমাদের আরো বড় গিফট আসবে ইনশাল্লাহ, ওয়েট করেন, সবকিছু নতুন ভাবে শুরু হবে ইনশাল্লাহ। এই যে আমরা নতুন স্টুডিও দিয়েছি, আল্লাহর রহমতে অনেক কিছু প্ল্যান আছে আমাদের, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগায় যাব। স্যার একটা প্যারাগ্রাফে কি একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে? একটা প্যারাগ্রাফে কন্ট্রোলিং আইডিয়া একটাই থাকে ভাই। একটা এসেতে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, সেখানে এক একটা প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়া এক এক রকম হতে পারে। মারাত্মক একটা প্রশ্ন করছেন আমাদের রাশিদুল ইসলাম সিদ্দিকী ভাই। আ নাম্বার অফ ওয়েজ, ম্যানি অ্যামেনিটিজ, অ্যামেনিটিজ মানে সুযোগ সুবিধা ইত্যাদি। এবার দেখেন আমরা কিছু অ্যাডজেক্টিভ দিয়েও কন্ট্রোলিং আইডিয়া তৈরি করতে পারি। যেমন দেখেন আমরা এখানে কিছু অ্যাডজেক্টিভ লিখে রাখছি, যেমন হার্মফুল, বিউটিফুল, বিজি, আগলি, সুইটেবল, নেসেসারি, হেলথি। আমরা অনেকে উচ্চারণ করি হেলদি, এটা হেলদি না, কিন্তু উচ্চারণ হচ্ছে হেলথি। সাকসেসফুল, ইম্পর্টেন্ট, ফরচুনেট, ইউজফুল, বেনিফিশিয়াল ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা এবার একটু খেয়াল করেন, মজার বিষয় কিন্তু, দেখেন মজা পাবো আমরা। হ্যাঁ, দেখেন ইফ ইউ সেই, যদি আপনি বলে থাকেন দেয়ার আর ম্যানি অ্যামেনিটিজ ইন সিটি লাইফ, শহর জীবনের অনেক অ্যামেনিটিজ বা অপরচুনিটিজ আছে, এইটা যদি আপনি টপিক সেন্টেন্সে বলে ফেলেন, তাহলে এই যে ম্যানি অ্যামেনিটিজ, এটা হচ্ছে আপনার কন্ট্রোলিং আইডিয়া। তো আপনি প্যারাগ্রাফে গিয়ে কি বলবেন, এই যে দেখেন যদি এই কথাটা আপনি বলেন টপিক সেন্টেন্সে, ইউ শুড গিভ এক্সাম্পলস অফ সাম অফ দোজ অ্যামেনিটিজ ইন দ্য বডি অফ দ্য প্যারাগ্রাফ। আপনাকে প্যারাগ্রাফের বডিতে গিয়ে ম্যানি অ্যামেনিটিজ যখন বলছেন, মিনিমাম 4টা বা 3টা অ্যামেনিটিজ আপনাকে বলতে হবে। আবার আপনি যদি এইভাবে বলেন যে ইফ ইউ সেই সামথিং ইজ হার্মফুল, যেমন দেখেন আমরা এখানে বলেছিলাম ম্যানি অ্যামেনিটিজ, নাউন ফ্রেজ দিয়ে লিখেছিলাম, তাহলে কয়টা অ্যামেনিটিজ আপনাকে ব্যাখ্যা করতে হবে। আবার আপনি যদি বলেন সামথিং ইজ হার্মফুল, যে কোন একটা কিছু ক্ষতিকর, তখন ইউ শুড এক্সপ্লেইন, আপনাকে এক্সপ্লেইন করতে হবে ইন দ্য বডি প্যারাগ্রাফ হোয়াই ইট ইজ হার্মফুল। যেমন ধরেন আপনি বললেন কেমিক্যাল ফার্টিলাইজার ইজ হার্মফুল, রাসায়নিক সার হার্মফুল। এই যে কথাটা বলছেন না, কেন হার্মফুল, এটা আপনি বডিতে গিয়ে ব্যাখ্যা করবেন, ব্যাস, তাহলে আপনার কন্ট্রোলিং আইডিয়ার প্রতি আপনি লেগে থাকতে পারছেন, এবং এইভাবে প্যারাগ্রাফটা একটা সুপার ডুপার প্যারাগ্রাফ হতে পারে। ওকে, হাসিবুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ক্যাম্পাসের জুনিয়র, আপনার সব সিনিয়র ভাই, আমি বাচ্চা মানুষ, আমি কচি লোক, ঠিক আছে, আপনারা বুড়া মানুষ। আচ্ছা চলে আসি তাহলে আমরা এবার দেখেন, এইবার আমরা দেখব যে একটা টপিক সেন্টেন্সের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। মনোযোগ সহকারে দেখেন, কিন্তু এবার আমাদের দ্বিপাক্ষিক কাজকর্ম হবে, ঠিক আছে, এবার আমাদের দ্বিপাক্ষিক কাজকর্ম হবে, মানে আমি একলা কাজ করব না, এবার আপনারা একটু কাজকর্ম করবেন। আচ্ছা এবার আপনি আমি আমরা সবাই একদম সম্মিলিতভাবে কিছু কাজ করব, ঠিক আছে। দেখেন তো একটু লাইট বাড়াই দিলাম, দেখতে কষ্ট হয় কিনা।
একটু লাইট বাড়াই দিলাম, দেখেন তো দেখতে কষ্ট হয় কিনা, নাকি একটা লাইট কমাই দেবো, দেখেন তো প্লিজ। আচ্ছা, একটু লাইট বাড়ানোর কারণে দেখেন তো দেখতে কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখাই যাচ্ছে। সো এখানে প্রবলেম না ইনশাল্লাহ। আসেন তাহলে একটা টপিক সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, মারাত্মক কিছু বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স ইট হাইলাইটস দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফের টপিকটাকে হাইলাইট করে। ইট টেলস ইউ, এটা আপনাকে বলে দেয় হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, প্যারাগ্রাফটা কি সম্পর্কিত। ইটস আ কন্ট্রোলিং আইডিয়া, এবং এটাই হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। এরপরে দেখেন, ইট কন্টেইনস ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট গাইডস দ্য ফ্লো অফ দ্য আইডিয়াস ইন দ্য প্যারাগ্রাফ। এখানে কিছু ওয়ার্ড বা ফ্রেজ থাকে যেটা আমাদের পুরো প্যারাগ্রাফের যে ফ্লোটা এটাকে ঠিক রাখে। ওকে, এসে লেখার নিয়ম কি শিখাবেন খান রাহাত ভাই? অবশ্যই ভাই, এসে লেখার নিয়ম শেখাবো মানে ইনশাআল্লাহ। আমরা তো গত ক্লাসে এসে নিয়ে কথা বলছিলাম স্যার, পুরাই ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা আচ্ছা, লেটার, হ্যাঁ লেটার নিয়েও আমরা আলোচনা করবো, সব আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে ম্যান, তাহলে আসেন পরে এইবার এখানে 3টা স্টার মারেন। মাথায় রাখবেন, টপিক সেন্টেন্স কখনো ইটস নট আ জেনারেল ফ্যাক্ট, এটা কখনো জেনারেল একটা ফ্যাক্ট হবে না দ্যাট এভরিওয়ান নোজ। একদম সিম্পল একটা কথাকে আমরা কখনোই টপিক সেন্টেন্স বানাতে পারবো না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনি যদি বলেন ফরেস্ট হ্যাভ ট্রিজ, বনে গাছ আছে বা বনের মধ্যে গাছ থাকে, এটা কোনো কথা? বনে গাছ থাকে আমরা জানি না, আপনি কি জানেন না? আপনি জানেন। এখানে ব্যাখ্যা করবেন কি? বনে গাছ আছে কথা বলছেন, ব্যাখ্যা করার কি আসে? খুব কি ব্যাখ্যার কিছু আসে? আসে না। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? আমরা এটাকে এভাবে বলতে পারতাম, যে ফরেস্ট হ্যাভ ম্যানি বেনিফিটস ফর দ্য এনভায়রনমেন্ট, বনের পরিবেশের জন্য অনেক বেনিফিট আছে। আপনার এখন কি একটা আগ্রহ থাকতেছে, মানে বন দিয়ে পরিবেশের প্রতি কিভাবে বেনিফিট আছে, এই যে আপনি কয়েকটা বেনিফিট ব্যাখ্যা করলেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল। ঠিক আছে ডিয়ার, এই হইতেছে কি ঘটনা আর কি। আমরা অনেক সময় এটারে ধরতে পারি না, এটা ধরতে পারি না বলেই আমাদের কাছে একটু আজীব লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এইটা কখনো একটা গুড টপিক সেন্টেন্স হতে পারে না, বিকজ দ্য ইনফরমেশন গিভেন বাই দিস সেন্টেন্স ইজ আ জেনারেল ফ্যাক্ট হুইচ এভরিওয়ান নোজ, এটা সবাই জানে। তাহলে আপনি বলতে পারেন ফরেস্ট হ্যাভ ম্যানি ম্যানি গুড সাইড ফর 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 অর অন এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে আসেন এইবার, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখেন, ইটস স্পেসিফিক, এইটা স্পেসিফিক হতে হবে। খেয়াল করেন, এমন কিছু লেখা যাবে না যেটা স্পেসিফিকেশন থাকছে না। দেখেন, ফর এক্সাম্পল আপনি যদি বলেন মিল্ক ইজ নিউট্রিশাস, দুধ পুষ্টিকর। দুধ পুষ্টিকর, এখানে ব্যাখ্যা কি করবেন ভাই? ব্যাখ্যা করার তেমন কোনো সুযোগ নাই। দেখেন, ইটস নট আ গুড টপিক সেন্টেন্স বিকজ দিস ইনফরমেশন ইজ মাস টু জেনারেল, এটা অনেক বেশি স্বাভাবিক হয়ে যাচ্ছে। দ্য রিডার ক্যান নট বি শিওর অ্যাবাউট হোয়াট টু এক্সপেক্ট ইন দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ। আমি যদি প্যারাগ্রাফে বলি যে মিল্ক ইজ নিউট্রিশাস, দুধ পুষ্টিকর, যিনি পড়বেন উনি বুঝতেছেন আসলে আমি কি ব্যাখ্যা করবো। বাট আমরা যদি এভাবে বলি মিল্ক হ্যাজ আ লট অফ হেলথ বেনিফিটস, দুধের বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে, এইবার আমাদের যিনি পাঠক তিনি কিন্তু চিন্তা করে ফেলতে, এইবার অলরেডি তার মাথায় চলে আসছে যে আমরা এই প্যারাগ্রাফের যত সামনের দিকে যাব হেলথ বেনিফিট গুলো কি ওয়ান বাই ওয়ান আমরা জানতে পারবো। ওকে, এটা আমরা ওয়ান বাই ওয়ান জানতে পারবো। আচ্ছা, তাহলে এইবার আমরা কিছু এক্সাম্পলস দেখবো যেটাকে আমরা বলতে পারি গুড টপিক সেন্টেন্স। যেমন আমরা যদি এইভাবে বলি যে উই শুড ট্রাভেল ওভারসিজ, আমাদের বিদেশে ভ্রমণ করা উচিত, ফর সেভারাল রিজনস, বেশ কিছু কারণে। তাহলে এখানে কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে সেভারাল রিজনস। আমরা যদি বলি যে আমাদের আসলে বিদেশে ভ্রমণ করা উচিত বেশ কিছু কারণে, যখন এই কথা বলছি তখন যিনি আমার রিডার বা পাঠক ওনার মাথায় আসতেছে যে তার মানে এই প্যারাগ্রাফটা পড়লে ওভারসিজ বা বিদেশে ট্রাভেলের কারণ কি বা এতে সুবিধা কি এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, দ্য রিডার এক্সপেক্ট দ্য প্যারাগ্রাফ, রিডার এই প্যারাগ্রাফের কাছে এক্সপেক্ট করছে টু গিভ রিজনস, আমরা এখানে কারণগুলো ব্যাখ্যা করব। হোয়াই পিপল শুড ট্রাভেল অ্যাব্রোড, কেন মানুষের বিদেশে ভ্রমণ করা উচিত। আসেন এবার পরেরটাতে, এই যে দেখেন, দ্য ইউজ অফ কেমিক্যাল পেস্টিসাইডস
রাসায়নিক যে সার বা কীটনাশক, কীটনাশক, পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, ক্যান বি হার্মফুল ফর অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। তাহলে দেখেন এই যে রাসায়নিক কীটনাশকের ব্যবহার প্রাণী এবং মানুষ, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। যখন আমরা এই কথাটা বলবো আমরা জাস্ট প্যারাগ্রাফটাতে গিয়ে এইটা ব্যাখ্যা করবো যে অ্যানিমেলের জন্য কিভাবে হার্মফুল, প্ল্যান্টের জন্য কিভাবে হার্মফুল বা কেন হার্মফুল, জাস্ট এতটুকু ব্যাখ্যা করলে আপনার একটা চমৎকার প্যারাগ্রাফ পাবেন। তো দেখেন এইখানে দ্য রিডার এখানে এক্সপেক্ট করছে যে দ্য রাইটার উইল এক্সপ্লেইন, রাইটার ব্যাখ্যা করবে হোয়াই কেমিক্যাল পেস্টিসাইডস আর হার্মফুল, এই কেমিক্যাল পেস্টিসাইডস গুলো কেন হার্মফুল, এটা রাইটার ব্যাখ্যা করবে। সিমিলারলি দেখেন আরো আমি কয়েকটা লিখে রাখছি আর কি। উই শুড লার্ন ইংলিশ ফর ম্যানি ডিফারেন্ট পারপাসেস, আমাদের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ইংরেজি শেখা উচিত। যখন এই কথাটা বলছেন, এই প্যারাগ্রাফের কাছে এক্সপেক্ট করা হচ্ছে যে প্যারাগ্রাফটা অবশ্যই কিছু রিজন মেনশন করবে যে ইংলিশটা কেন নেসেসারি ফর আস। ওকে দাদা, এরকম বেশ কিছু বিষয় লিখে দেওয়া আছে, আপনারা একটু লিখে নিয়েন, আপনারা একটু পড়ে নিয়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন পিপল ফ্রম ম্যানি ডিফারেন্ট কালচার্স লিভ ইন লন্ডন, আমরা যখন বললাম বিভিন্ন কালচার বা সংস্কৃতির মানুষেরা লন্ডনে বাস করে, এইবার আপনি জাস্ট কয়েকটা কালচার যদি বলেন যে লন্ডনের কালচার কি, তাহলে আপনার প্যারাগ্রাফ হয়ে গেছে। তাহলে এখানে দেখেন দ্য রিডার এক্সপেক্টস দ্য রাইটার টু ইনক্লুড ইনফরমেশন about various ethnic groups of people who make up the population of London. ওকে, এই যে যখন আমরা এই প্যারাগ্রাফটা বলবো তখন মানে এই লাইনটা বলে ফেলবো, টপিক সেন্টেন্সটা, তখন রিডার আমার কাছে এক্সপেক্ট করবে যে আমি বিভিন্ন মানে ইংল্যান্ডের জনসংখ্যাকে গঠন করে এরকম কিছু এথনিক গ্রুপের ব্যাখ্যা দিব। ওকে ডিয়ার, আরেকটা দেখেন, এটা খুব সহজ সরল আর কি। আপনি যদি বলেন লাস্ট উইকেন্ড আই হ্যাড আ ভেরি বিজি টাইম, হ্যাঁ উইকেন্ড মানে ছুটির দিন, শেষ ছুটির দিনে আমি খুব ব্যস্ত ছিলাম। এই যে যখন ব্যস্ত ছিলেন বলছেন, তার মানে আপনাকে বলতে হবে কেন ব্যস্ত ছিলেন, কি কাজে ব্যস্ত ছিলেন, জাস্ট পরের অংশে ব্যাখ্যা করেন, কাজ হয়ে যাবে। ওকে আচ্ছা, এইবার আসি আমরা জাস্ট আমরা দেখতে পাচ্ছি হিয়ার আর সাম এক্সাম্পলস অফ টপিক সেন্টেন্সেস। আপনাদেরকে এই জায়গা থেকে কন্ট্রোলিং আইডিয়াগুলো নিচে আন্ডারলাইন করতে হবে। তো আপনারা এই যে এই বি সি ডি এগুলোর কন্ট্রোলিং আইডিয়াগুলো একটু মার্ক করে দেন তো দেখি কে পারেন এগুলোর কন্ট্রোলিং আইডিয়াগুলোকে মার্ক করতে। কুইকলি চেষ্টা করতে হবে, দেখি কন্ট্রোলিং আইডিয়াগুলোকে মার্ক করেন একটু প্লিজ, কুইকলি করবেন। আমাদের কাজ হচ্ছে কন্ট্রোলিং আইডিয়াগুলোকে আমরা মার্ক করব। দেখি কুইকলি কে কত দ্রুত পারেন, মার্ক করেন প্লিজ। উনি প্রশ্ন করছেন যে প্যারাগ্রাফে কি আইভি ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যেতে পারে। আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে বললে প্যারাগ্রাফে অবশ্যই আইভি ব্যবহার করবেন। আচ্ছা, যারা যুক্ত আছেন প্লিজ। ওমর ফারুক ভাই বলতেছেন সি আর ডি তে আছে। না, প্রত্যেকটা সেন্টেন্সই কন্ট্রোলিং আইডিয়া আছে। সেই কন্ট্রোলিং আইডিয়াগুলো কি কি আপনারা মার্ক করেন, কন্ট্রোলিং আইডিয়াগুলো কি কি এগুলো মার্ক করেন আপনারা। কুইকলি করতে হবে, দেখি কে কত দ্রুত করতে পারেন প্লিজ। এটা আমাদের আসলে পারা উচিত, সহজ জিনিস। না পারলে আমি করে দিচ্ছি, সমস্যা নাই। এই যে মাশাআল্লাহ একজন করে ফেলছেন, আব্দুল্লাহ ইসলাম ভাই করে ফেলছেন। বাকিরা প্লিজ ট্রাই করেন, বাকিরা একটু চেষ্টা করেন। ওকে, ধন্যবাদ, অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো। তাহলে 1 নম্বর আসেন, ট্রাভেলিং অ্যাব্রোড ইজ ভেরি এডুকেটিভ। বিদেশে ভ্রমণ করাটা অত্যন্ত 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 এডুকেটিভ, শিক্ষণীয়। কিভাবে শিক্ষণীয় এটা আমরা ব্যাখ্যা করব। ব্যাস, আমরা যখন বলছি ক্যাটস বিড়ালেরা আর বেটার পেটস
দেন প্যারটস, মানে ওই পাখির চাইতে, তোতা পাখির চাইতে বিড়াল পোষাটা বেশি বেটার ফর ম্যানি রিজনস। এই যে ম্যানি রিজনসটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। আমরা এখানে গিয়ে কয়েকটা রিজন ব্যাখ্যা করব, ব্যাস কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন, আই অলওয়েজ রান ইনটু সাম প্রবলেমস, আমি মাঝে মাঝে কিছু সমস্যায় পড়ি। when I go shopping alone, যখন আমি শপিং এ একা যাই। তার মানে আমার এখানে কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে সাম প্রবলেমস। আমি কিছু প্রবলেমের কথা বলবো যে একা শপিং করতে গেলে কি হয়। যেমন আমি একা শপিং করতে গেলে আমার মুরগি বানায় দেয়, বুঝতে পারছেন? বউরে নিয়ে গেলে কম দামে জিনিস পাই। আমি একা গেলে যদি সেটা মানে ফিক্সড প্রাইসের শপ না হয়, দোকান না হয়, তাহলে দেখেন আমার মুরগি বানায় দেয়, বুঝতে পারছেন? আবার দেখা গেছে মেরুন বলে লাল ধরাই দিছে, কালারটা তো চিনি না। তো এইরকম আমার কিছু সমস্যা আছে আর কি। তো এরকম সমস্যাগুলো বলতে হবে। আচ্ছা, এবার আসেন, there are many interesting sites in বাংলাদেশ to attract tourists। তাহলে আমাদের এখানে আসতেছে many interesting sites। এই কয়েকটা ইন্টারেস্টিং সাইট আমরা ব্যাখ্যা করব, ব্যাস কাজ হয়ে যাবে তাহলে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসেন, এবার যদি বলা হয় লিভিং ইন রেন্টেড হাউস, লিভিং ইন আ রেন্টেড হাউস, একটা ভাড়া বাসায় থাকার হ্যাজ রয়েছে অ্যাট লিস্ট 3 বেনিফিটস, 3টা সুবিধা। তাহলে ভাড়া বাসার 3টা সুবিধা কি, এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে? ভাড়া বাসার 3টা সুবিধা কি? ওকে, 3টা সুবিধা কি? এই তো মিতা বিশ্বাস, ধন্যবাদ মিতা বিশ্বাস। ম্যানি রিজন সাম প্রবলেমস ম্যানি ইন্টারেস্টিং সাইটস, ধন্যবাদ মিতা। আচ্ছা আচ্ছা, আপনারা বলেন তো, আমরা যে ভাড়া বাসায় থাকি এটা 3টা বেনিফিটস কি? ঠিক আছে? ধরুন আপনাকে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় যে যে বেনিফিটস অফ অফ রেন্টেড হাউস অর বেনিফিটস অফ লিভিং ইন আ রেন্টেড হাউস, এটা নিয়ে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলে, তাহলে আপনি বলতে পারেন যে দেয়ার আর অ্যাটলিস্ট 3 বেনিফিটস অফ লিভিং ইন আ রেন্টেড হাউস। যখন এই কথা বলে ফেলছেন, আপনাকে এই 3টা বেনিফিট বলতে হবে। যেমন একটা বেনিফিট বলতে পারেন যে মন চাইলে আপনার পছন্দ হয় না, বাসা ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে? পলাশ বলতেছে কোনো সুবিধা নাই, কি বলছে ভাই সুবিধা নাই? যেমন একটা বাড়ি করছেন, আপনার কাছে ভালো লাগে না, বাড়ি ছেড়ে কই যাবেন আপনি? চাইলে তো আর বাড়ি বিক্রি করে দেওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একটা সুবিধা হচ্ছে গিয়ে দেখেন, তিনটা বেনিফিটের একটা বেনিফিট, আপনি চাইলে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনাকে নিজেকে বাড়ি করতে হইতেছে না, আপনি একদম মানে সবকিছু ফার্নিশড পাচ্ছেন, সবকিছু ঠিকঠাক ভাবে পাচ্ছেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি এভাবে বলতে পারেন প্রাইম লোকেশন। আপনি যখন মনে করেন আমার কাছে সামর্থ্য নাই যে আমি গুলশানে গিয়ে একটা বাড়ি করব বা কিনবো, আমার কাছে 10, 20, 30 কোটি টাকা নাই, কিন্তু আমি চাইলে কি করতে পারি, আমার কাছে টাকা নাই, আমি ডিওএইচএস একটা ফ্ল্যাট কিনবো, অ্যাপার্টমেন্ট কিনবো, কিন্তু আমি কম টাকায় ভাড়া থাকতে পারি। কম টাকা মানে আবার এইসব অঞ্চলে এত কম টাকা না যেটাতে আপনি থাকতে পারবেন। স্যার, এর মানে যে বিষয়ের প্যারাগ্রাফ লেখা হবে এর জন্য কি একটাই কন্ট্রোলিং আইডিয়া থাকবে? হ্যাঁ, একটা প্যারাগ্রাফের একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। ওকে। আচ্ছা, অবশ্য প্যারাগ্রাফের ধরনের উপর ডিপেন্ড করে একটার সাথে সংযুক্ত আইডিয়া থাকতে পারে। যেমন টেকিং দিস মেডিসিন, একটা মেডিসিনের কথা বলা আছে, যেমন যে কোনো একটা মেডিসিনের নাম থাকবে আর কি। ধরুন এখানে থাকতে পারে প্যারাসিটামল, থাকতে পারে ওয়াইনও এক ধরনের মেডিসিন, হ্যাজ এ নাম্বার অফ সাইড ইফেক্টস। তাহলে আমরা কিছু সাইড ইফেক্ট বলবো, ব্যাস কাজ হয়ে যাবে। তারপর দেখেন ইউ ক্যান গেট স্লিম, তুমি স্লিম হতে পারবা ইন 3 ওয়েজ। ওয়েগুলো কি কি? ঠিক আছে? আচ্ছা, পারবো ইনশাল্লাহ আমরা। এইবার দাদা, এইবার প্র্যাকটিস সেকশন, সেট বি। আমরা এতক্ষণ সেট এ তে ছিলাম, ঠিক আছে? এই যে আমরা এতক্ষণ সেট এ তে ছিলাম, এবার আমরা সেট বি তে যাচ্ছি। সেট বি তে যাচ্ছি আমরা। ইন ইচ অফ দ্য ফলোইং পার্টস অফ সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সের পার্টগুলোতে ওয়ান ইজ বেটার টপিক সেন্টেন্স দেন দ্য আদার। দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, one is a better topic sentence than the other. Say which one is better and why. আপনারা এই one and A2 এই দুটোর মধ্যে বলার চেষ্টা করেন which one is better topic sentence than the other. প্লিজ জাস্ট A1 or A2 লেখেন, তাহলে হবে। কুইকলি আনসার করতে হবে। ওকে, এই তো রাকিব ভাই, মিতা বিশ্বাস, আব্দুল্লাহ ইসলাম, রশিদুল ভাই সহ যে ভাই বোনেরা আছেন, কুইকলি আনসার করতে হবে। হ্যাঁ, A1 or A2, which one is better than the other part? Quickly try করেন। ও মাই গড, এত সময় নেওয়া যাবে না মনি, এত সময় নিলে পরে হবে না। ওমর ফারুক বলছেন A1, রাশিদুল সিদ্দিকী বলছেন A2। কাম সারিয়ে ফেলাইছি, এই যে দেখছেন, দুইজন দুই দিকে গেছে গা। আচ্ছা, একজন বলছেন টিনা, আরেকজন মিনা।
রাশেদুল সিদ্দিকী A2 বলছেন, ওমর ফারুক A1 বলছে, আব্দুল্লাহ ইসলাম A1, যাক A1 এর পাল্লা ভারী। রাশেদুল ভাই আবার A2 বলছেন, নাসিমা এ বললে তো হবে না, নাসিমা A1 আর A2। রাকিব বলছেন A2, মাও নাসিমা A1, আচ্ছা ঠিক আছে, গুড। ধনেশ্বর ভাই বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আমরা যদি বলি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, ফিজিক্যাল এক্সারসাইজ স্বাস্থ্যের জন্য ভালো, এই যখন আপনি গুড বলছেন আপনাকে ব্যাখ্যা করতে হবে হয়, তাহলে কাজ হয়ে যাবে। কিন্তু আপনি যখন বলছেন আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকালে ব্যায়াম করি, তো ভাই তুমি যে ব্যায়াম করো তাতে আমার কি? হ্যাঁ, আপনি যখন বলবেন আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, তো তুমি প্রতিদিন সকালে ব্যায়াম করো, তো বুঝলাম তো, এতে আমার লাভ কি? আমরা জানি লাভ কি। আপনি যদি বলেন যে আমি স্বাস্থ্যের উপকারিতার জন্য প্রতিদিন ব্যায়াম করি, তাহলে আমরা বলতে পারি কি কি উপকার বলেন। আপনি বলতেছেন যে আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, তুমি করো, আমি তো মানা করছি নাকি? তাহলে দেখেন A1 হচ্ছে বেটার A2 চেতে, কারণ এখানে যখন আমরা বলছি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, তখন আপনি জাস্ট ব্যাখ্যা করবেন হোয়াই গুড, ব্যাস আমার কাজ হয়ে যাবে। এই তো পুটন ভাই, পলাশ ভাই, খাদিজা পারভিন, ধন্যবাদ। আচ্ছা ওকে, আসেন তাহলে এবার আপনারা বলেন এই যে B1 B2 এখানে কোনটা আপনাদের কাছে বেটার বেটার টপিক সেন্টেন্স মনে হচ্ছে? এই যে আব্দুল্লাহ বলছেন A1 এর ব্যাখ্যা আসতেছে, হাবিবা ইসলাম ধন্যবাদ। আচ্ছা কুইকলি এবার বলতে হবে B1 আর B2, কুইকলি একদম দ্রুত উত্তর দিতে হবে, এই উত্তর না দিয়ে দক্ষিণে যাওয়া যাবে না। কুইকলি বলেন দেখি কে কত দ্রুত বলতে পারেন। হ্যাঁ কুইকলি বলতে হবে। বলেন ওয়াও, এই যে ইয়েস আন্ডারস্টুড, ওমর ফারুক বলছেন B2, আর কেউ? রশিদুল সিদ্দিকী, সজীব ভাই, মিরাজ মিরাজ গালেদ, আচ্ছা আচ্ছা, না গালিদ, আচ্ছা যাই হোক, নাম স্পেলিংটা ধরতে পারছি না। পলাশ ভাই, আচ্ছা আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি কুইন্সল্যান্ড ইজ দ্য সেকেন্ড বিগেস্ট স্টেট অফ অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তর রাজ্য। তো এটা জাস্ট একটা নর্মাল সেন্টেন্স আমাদের কাছে মনে হচ্ছে, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমরা বিতে যদি চলে আসি, কুইন্সল্যান্ড ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইজ আ স্টেট, এটা হচ্ছে এমন একটা স্টেট বা রাজ্য উইথ ভ্যারিয়াস ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এই যে আমাদের এখন কিছু ন্যাচারাল রিসোর্সেসের নাম বা ব্যাখ্যা দিলেই, এক্সাম্পল দিলেই বুঝা ফেলাবেন। পলাশ ভাই বলতেছেন বুঝালছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয় দাস ভাই ধন্যবাদ, B2 বলছেন। রাকিব মোল্লা ভাই B2 বলছেন, ওকে। আচ্ছা তাহলে আমরা আরেকটাতে যাই, এগুলো খুব সহজ জিনিস বাবা। এইবার বলেন C1 অর C2, which one is better than the other? কোনটা বলেন দেখে আমরা ট্রাই করি। হ্যাঁ, আমরা C1 কে বলবো নাকি C2 কে বলবো? আপনার আমার কাছে মানে আমাদের কাছে কি মনে হয় কোনটা বেটার টপিক সেন্টেন্স? কোনটা বেটার টপিক সেন্টেন্স দেখি তো আমরা একটু। স্যার ক্লাস আর কতটুকু আছে ভাই, বেশি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা ক্লাস আমরা আর 20-25 মিনিট নেবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আসেন, উইমেন নাওয়াডেইজ গো ফর হায়ার এডুকেশন, বর্তমানে নারীরা উচ্চশিক্ষায় যাচ্ছে। যাচ্ছে এখানে জানার তেমন কিছু নাই, কেন যাচ্ছে যদি বলি সেক্ষেত্রে জানার কিছু ছিল। এইবার দেখেন তো C2 তে বলা হচ্ছে হায়ার এডুকেশন ফর উইমেন, নারীদের জন্য উচ্চশিক্ষার হ্যাজ রয়েছে সাম অবভিয়াস ড্রব্যাকস, কিছু কিছু ড্রব্যাকস বা বা ড্রব্যাকস বা প্রবলেম রয়েছে। সেটা কি? এই যে দেখেন প্রবলেমটা আপনি ব্যাখ্যা করেন, এক্সপ্লানেশন আসছে এইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের বেটার কন্ট্রোলিং আইডিয়া এবং এটাই হচ্ছে আমাদের বেটার টপিক সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার, এইবার আপনাদের জন্য আমি একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছি এই জায়গাটাতে। প্যারাগ্রাফের আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লাইন দেয়া আছে। তো এই লাইনগুলোর পরে টপিক সেন্টেন্স দেয়া আছে নিচে 3টা। আপনারা আমাদেরকে বলবেন যে এই 3টা টপিক সেন্টেন্সের মধ্যে কোন টপিক সেন্টেন্সটা মানে কোন সেন্টেন্সটা আসলেই টপিক সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু একবার পড়ে নেই। তো আমরা এখানে একটা গ্যাপ পাচ্ছি, এখানে আমাদেরকে টপিক সেন্টেন্স লিখতে হবে। ফার্স্টলি
প্রথমত, ইউ শুড নট স্মোক, তোমার ধূমপান করা উচিত নয়, বিকজ স্মোকিং ইজ হার্মফুল ফর দ্য পাবলিক হেলথ, কারণ এটা জনস্বাস্থ্যের জন্য ধূমপান করাটা ক্ষতিকর। একটা হয়ে গেল আমাদের। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইউ শুড নট লিটার, এখানে লিটার মানে ময়লা ফেলা, লিটার দ্য বাস অর ট্রেন বাই ড্রপিং পেপার অর ফ্রুট স্কিনস। দ্বিতীয়ত, তোমার ট্রেনে এবং বাসে কাগজ বা কোনো ফলমূলের খোসা ফেলে ময়লা করা উচিত নয়। থার্ডলি, তৃতীয়ত, ইউ শুড নেভার স্পিড অন দ্য পাবলিক ট্রান্সপোর্ট, তোমার কখনোই গণপরিবহনে থুতু ফেলা উচিত নয়। ইউ অলসো শুড নট স্পিক লাউডলি টু ডিস্টার্ব ইউর ফেলো প্যাসেঞ্জার্স, তোমার এই যাতে সাথী যারা যাত্রী আছে, সহযাত্রী আছে, তাদেরকে জোরে জোরে কথা বলে বিরক্ত করা উচিত নয়। এরপরে লাস্ট সেন্টেন্সটাকে বলা হয় টার্মিনেটর। ইউ শুড অ্যাভয়েড ডুইং দিস থিংস ওয়েন ইউ ইউজ আ পাবলিক ট্রান্সপোর্ট, যখন তুমি একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে, তোমার এই ব্যাড হ্যাবিটগুলোকে বা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা উচিত। আব্দুল্লাহ ইসলাম C2, খাদিজা পারভিন C2, আশরাফুল খান C2, মিতা বিশ্বাস বলেছেন C2, জয় ভাই C2, আচ্ছা C2 বলছেন না, ওটা তো আগেরটা ছিল আর কি। আচ্ছা, তো ওগুলো বলে লাভ নাই, আপনারা আমাকে জাস্ট বলেন আপনাদের কাছে এই যে এখানে আমরা 3টা লাইন দেখতে পাচ্ছি, এই 3টা লাইনের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে ফার্স্ট লাইন হিসেবে বা টপিক সেন্টেন্স হিসেবে লিখতে। আমাদের সাইফুল ইসলাম সজীব বলেছেন 3 নাম্বারটা তার কাছে বেস্ট মনে হচ্ছে। আব্দুল্লাহ ইসলাম বলছেন 2 নাম্বারটা তার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ওকে, আচ্ছা, বাকিরা একটু বলেন তো বাবা, আপনাদের কাছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? রাশিদুল ইসলাম সিদ্দিকী, উনিও বলছেন 2 নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। হাবিবুর রহমান হাবিব, সুইটি কই আজকে ক্লাসে আসেন নাই না? মিতা বিশ্বাস বলেন। মোহন ভাই বলে ফেলছে। আচ্ছা, নাসিমা বলছেন 2। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখেন, আমরা জানি, আমি একটু এদিকে চলে আসি, আমরা জানি একটা প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে। নাম্বার ওয়ান প্যারাগ্রাফে থাকে টপিক সেন্টেন্স। নাম্বার 2 এইখানে থাকে বডি, এবং নাম্বার 3 এই জায়গাটা থাকে টার্মিনেটর। তো একটু খেয়াল করেন, টপিক সেন্টেন্সে মূলত মেইন যে থিমটা সেইটা উল্লেখ করা হয়। বডিতে গিয়ে এই যে মেইন যে থিমটা, হ্যাঁ, এইটাকেই ডিসকাস করা হয় অথবা ডেসক্রাইব করা হয়। তাহলে ডেসক্রিপশন অফ মেইন থিমটাকে আমরা বডিতে গিয়ে ব্যাখ্যা করি। টার্মিনেটরটা কি ভাই? আচ্ছা, টার্মিনেটরের বিষয়টা হচ্ছে গিয়ে, টার্মিনেটরটা মূলত, হ্যাঁ, এখানে মূলত টপিক সেন্টেন্সকেই ভিন্নভাবে বলা হয় বা ভিন্ন আঙ্গিকে বলা হয়। মাঝে মাঝে দেখা যায় এই টার্মিনেটরে আমরা সাজেশন দেই, মাঝে মাঝে আমরা এই জায়গাটাতে প্রেডিকশন করি। আচ্ছা, তাহলে মাথায় রেখেন, টপিক সেন্টেন্সে যা বলবেন মূলত সেই কথাটাই আপনি টার্মিনেটরে ঘুরায় বলবেন। যদি টপিক সেন্টেন্সে বলেন আই লাভ ইউ, তাহলে টার্মিনেটরে আইসা বলবেন যে দাদা, জাতীয় সঙ্গীতের 2য় লাইন, ওই যে এখানে বলছিলাম তোমারে ভালোবাসি, আর এখানে বললাম আমার সোনার বাংলার পরের লাইন। ঠিক আছে? আচ্ছা, এই একই কথা আমরা একটু কি করতেছি বাবা, ঘুরায় বলতেছি। ওকে, এই যে ঘুরায় বলার যে সিস্টেমটা, এইটার নামই হচ্ছে গিয়ে
আমাদের টার্মিনেটর। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন এই থিমটা আমরা জাস্ট একটু আমাদের ওই জায়গাটাতে প্রয়োগ করি, আমরা ওই জায়গাটাতে একটু প্রয়োগ করলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে আসেন এখন দেখেন তো আমরা লাস্ট লাইনে কি পেলাম, আমরা লাস্ট লাইনে পেলাম ইউ শুড অ্যাভয়েড, তোমার অ্যাভয়েড করতে হবে। কি অ্যাভয়েড করতে হবে? ডুইং দিস থিংস, এই কাজগুলো, ওয়েন, যখন তুমি একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবা। কি কি কাজ? এক নাম্বার আপনি স্মোক করতে পারবেন না, 2 নাম্বার আপনি ময়লা ফেলতে পারবেন না, 3 নাম্বার থুতু ফেলতে পারবেন না, 4 নাম্বার জোরে জোরে কথা বলতে পারবেন না, ঠিক আছে? 5 নাম্বারে এসে কি কি করতে পারবেন না সেটাই বলা হয়েছে। তার মানে লাস্টে যা বলছে এইটাই আমার ফার্স্টে বলতে হবে। তাহলে দেখেন আমরা যদি 1 নাম্বার বলি যে ট্রাভেলিং বাই পাবলিক ট্রান্সপোর্ট, একটা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেলিং করাটা রিস্কি। ভাই এখানে রিস্কি কোনো কিছু ব্যাখ্যাই করা হয় নাই, সো এটা কোনোভাবেই টপিক সেন্টেন্স হতে পারে না, ঠিক আছে? এইখানে কোনো কিছু রিস্কি ব্যবহারই করা হয় না, টপিক সেন্টেন্স হতে পারে না। 3 নম্বরে বলতেছে ইউ শুড বি কেয়ারফুল অন আ পাবলিক ট্রান্সপোর্ট, তোমাকে পাবলিক ট্রান্সপোর্টে কেয়ারফুল, সতর্ক হইতে হবে। বা এখানে সতর্ক হওয়ার কথা বলেছে কিনা আমরা একটু দেখি। 2 নম্বরে বলতেছে when you travel by a public transport, যখন তুমি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করো, some of your bad habits, তোমার কিছু খারাপ অভ্যাস, should be restrained, এগুলোকে দমন করতে হবে। তাহলে এখানে যা যা ছিল সব খারাপ অভ্যাস। তার মানে এই যে 2 নাম্বার যে সেন্টেন্সটা, এটাই আমাদের টপিক সেন্টেন্স। মজার ব্যাপার হচ্ছে দেখেন 2 নাম্বার সেন্টেন্সে যা বলছি লাস্টের সেন্টেন্সে আমরা তাই বলছি, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে বা ঘুরায় বলছি। তাহলে দেখেন এটাকে আপনি টপিক সেন্টেন্স বানান যে যখন তুমি একটা পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করবে তোমার কিছু কিছু বাজে অভ্যাসকে অবশ্যই দমন করতে হবে। আর লাস্টে এসে বললাম ইউ শুড অ্যাভয়েড দিস থিংস, এই বিষয়গুলো তোমাকে পাবলিক ট্রান্সপোর্টে এড়িয়ে চলতে হবে। তার মানে ওই যেই লাও সেই কদু, যেই বউ সেটাই বধূ, একই কথা, আমরা জাস্ট দুটো জায়গায় বলছি। আব্দুল্লাহ মামুন ভাই বলছেন ব্যস্ততার কারণে ক্লাসটা মিস করলাম। ভাই সমস্যা নাই, পরে দেখে নিয়েন ভাই। হ্যাঁ, ওকে। এই যে আব্দুল্লাহ ইসলাম ভাই বলছেন যে স্যার টার্মিনেটর কি সমাধান হবে না, যে প্যারাগ্রাফ লেখা হবে? না না, সমাধান হবে কেন ভাই? দেখেন এটা টার্মিনেটরের আরেকটা বিষয় হচ্ছে কি লাস্ট, হ্যাঁ, টার্মিনেটর হচ্ছে ভাই কনক্লুশন, মানে কনক্লুশন বলি আমরা, উচ্চারণ হচ্ছে কনক্লুশন। আমি লাস্ট একটা লাইভ নিয়েছিলাম যে কিভাবে একটা প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ এসে লেখা যায়, ওইটাও যদি একটু দেখেন আপনার কাজে আসবে ইনশাল্লাহ। শহীদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা ধরে ফেলছি ইনশাল্লাহ এটা। এইবার আসেন, মানে আমি এটা একটু বড় বড় ফন্টে লিখে রাখছিলাম এখানে। আচ্ছা, 3 নাম্বার। আচ্ছা, এইখানে আমরা একটা কথা বলেছিলাম, দেখেন বডির ক্ষেত্রে যেটা হবে আর কি, হ্যাঁ, এখানে প্রতিটি লাইন, এখানে প্রতিটি সেন্টেন্স একই বিষয়ে বা প্রসঙ্গে তথ্য দিবে। তাহলে বডিতে আমরা টপিক সেন্টেন্সে যা বলছি সেই বিষয়ে তথ্য দিব, এর বাইরে একটা তথ্য দিলে আপনার প্যারাগ্রাফ শেষ, ঠিক আছে? প্যারাগ্রাফ শেষ। তাহলে আসেন স্যার, আমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, এখানে একটা মারাত্মক কথা বলা হয়েছে যে ইন দ্য প্যারাগ্রাফ বিলো, নিচের প্যারাগ্রাফটাতে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, সেই সেন্টেন্সটা আইডেন্টিফাই করেন which actually does not belong to it, যেটা আসলে এই প্যারাগ্রাফকে বিলং করে না, এরকম একটা লাইন এই প্যারাগ্রাফে আছে, সেটা কি আপনারা একটু মার্ক করবেন। তাহলে আমি আপনাদেরকে একটু নাম্বারিং করে দেই। 1 নাম্বার লাইন, হাউস কনস্ট্রাকশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড mainly depends on the availability of building materials, পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি নির্মাণটা এইটা নির্ভর করে বিল্ডিং ম্যাটেরিয়াল বা নির্মাণ সামগ্রীর প্রাপ্যতার উপর। 1 নাম্বার লাইন। 2 নাম্বার লাইনে বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য এস্কিমোস। আচ্ছা, আপনারা কি এস্কিমো চিনেন? যারা এস্কিমো চিনেন কিনা আমি জানি না, তাদেরকে আমি একটা কাজ করি, এই যে গুগলে গিয়ে, হ্যাঁ,
আমি তো মজা করে বলি যে ভাই এখন আর বগলে সার্চ দেওয়া লাগে না, এই এস্কিমো লিখে আমি সার্চ দিলাম। দেখেন এবার আমি আপনাদেরকে এস্কিমোর কিছু ইমেজ দেখাই। দেখেন তো এই টাইপের ইমেজ বা পিকচার আপনারা এর আগে দেখছেন কিনা? এই টাইপের ইমেজ বা পিকচার আপনারা এর আগে দেখছেন কিনা? দেখেন তো এগুলো দেখছেন কিনা, এগুলো দেখছেন কিনা, এগুলো দেখছেন কিনা, দেখেছেন কিনা একটু কমেন্ট করেন তো দেখি। এগুলো দেখেছেন কিনা? এই মফিদুল ভাই ক্লাস শেষে আমাকে 20 মিনিট পরে ফোন দিন, একটা আপনার সাথে কথা আছে। মফিদুল ভাই, মফিদুল ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ক্লাস শেষ হওয়ার 20 মিনিট পরে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন ভাই একটা। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এস্কিমোদের বাসা, তাই না? আচ্ছা এই যে দেখেন, এই যে এস্কিমোদের বাসা, এস্কিমো কি জিনিস বুঝতে পারছেন তো? আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ভাই 01917211236। যারা ইন্ডিয়া থেকে কল করবেন তারা অবশ্যই +88 দিয়ে তারপরে কল করবেন বা SMS করবেন। ওকে আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার দেখতেছি, হাউস কনস্ট্রাকশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস। তো দেখেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিল্ডিং নির্মাণটা ডিপেন্ড করে বিল্ডিং নির্মাণ সামগ্রীর প্রাপ্যতার উপর। 2 নম্বরে বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য এস্কিমো ইন দ্য আর্কটিক রিজিয়ন, আর্কটিক অঞ্চলের যেই এস্কিমো রয়েছে তারা বিল্ড দেয়ার হাউসেস, তাদের বাড়িগুলোকে নির্মাণ করে উইথ ব্লকস অফ আইস, আইসের টুকরা দিয়ে। এই যে দেখেন এগুলো তো আইস এরিয়া, তাই না? এগুলো তো আইস এরিয়া, বরফের অঞ্চল। তাহলে বরফের অঞ্চলে তারা আপনার এখানে ইট পাথর কোথায় পাবে? তারা কি করে, যে আইসের টুকরা দিয়ে, হ্যাঁ তারা এখানে কি করতেছে, আইসের টুকরা বা ব্লক দিয়ে দিয়ে তারা এই কাজটা করতেছে। ওকে ম্যান, আচ্ছা এটাই বলা হচ্ছে। দেখেন তারা তাদের বাড়িগুলোকে তৈরি করছে কি দিয়ে তৈরি করছে? উইথ ব্লকস অফ আইস, বরফ খণ্ড দিয়ে। বিকজ, কারণ ইন দেয়ার রিজিয়ন, তাদের অঞ্চলে নাথিং এক্সেপ্ট আইস, এই এক্সেপ্ট মিনস উইদাউট, আইস ছাড়া নাথিং ইজ অ্যাভেলেবল, অন্য কিছু পাওয়াই যায় না। 2 নাম্বার সেন্টেন্স। 3 নাম্বার, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, পিপল, এরপরে ছিল এটা হু লিভ, এই হু লিভটা হয়ে গেছে লিভিং, লিভিং ইন দ্য ডেজার্ট, কিন্তু মরুভূমিতে বসবাসকারী মানুষেরা তারা ইউজ, ব্যবহার করে মাড অ্যান্ড ক্লে, কাদামাটি, টু প্রোটেক্ট দেম, নিজেদেরকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য হিট, তাপ থেকে। 3 নাম্বার সেন্টেন্স শেষ। 4 নাম্বার, দেয়ার ফুড হ্যাবিটস, দেয়ার ফুড হ্যাবিট ইজ অলসো ডিফারেন্ট ফ্রম দেয়ার অফ আদার্স, এই যে মরুভূমির যে মানুষেরা তাদের খাদ্যাভ্যাসটা অন্যদের চেয়ে আলাদা। এইবার আমরা 5 নাম্বার সেন্টেন্সে চলে যাচ্ছি। ইন দ্য ফরেস্ট এরিয়াস, বনাঞ্চলে, পিপল ইউজুয়ালি মেক দেয়ার হাউসেস অর হোমস আউট অফ উড, তারা মূলত কাঠ বা বাঁশ দিয়ে তাদের বাড়ি বানায়। ইন সাম প্লেসেস, কিছু কিছু জায়গায়, হাউসেস আর মেড উইথ ব্যাম্বু অলসো, বাঁশ দিয়েও বাড়ি বানানো হয়। ওকে ম্যান, আচ্ছা তাহলে দেখেন আমরা এই যে 4 নাম্বার বাক্য পেয়েছি, 5 নাম্বার বাক্য পেয়েছি, 6 নাম্বার বাক্যটা পেয়ে গেছি। এবার 7 নাম্বার বাক্যে আমাদেরকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে সো দ্য কনস্ট্রাকশন অফ হাউসেস, বাড়ি নির্মাণটা, ইজ সাবজেক্ট টু দ্য ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ইন এরিয়া কনসার্নড, সংশ্লিষ্ট অঞ্চলের, সংশ্লিষ্ট অঞ্চলের এই ম্যাটেরিয়াল বা প্রাপ্য বা যেই অ্যাভেলেবল যে ম্যাটেরিয়ালগুলো আছে তার উপরেই মূলত বাড়ি নির্মাণটা ডিপেন্ড করে। তো দেখেন তো যে লাস্টের লাইন আর ফার্স্টের লাইন একই রকমের তথ্য দিচ্ছে কিনা। আগে আপনারা এটা দেখেন, ফার্স্টের লাইনটা হচ্ছে টপিক সেন্টেন্স, ঠিক আছে, টপিক সেন্টেন্স। এইখানে আমাদের যদি বলা হয় সেন্ট্রাল আইডিয়াটা কি, সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস, বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রাপ্যতা। এরপরে দেখেন বিভিন্ন প্রাপ্যতার কথা বলা হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এখানে মার্ক করবেন যে হুইচ সেন্টেন্স শুড নট বি হিয়ার, এখানে কোন সেন্টেন্সটা থাকা উচিত নয়। হুইচ সেন্টেন্স হ্যাজ ডিস্ট্রয়েড দিস প্যারাগ্রাফ, কোন সেন্টেন্সটা এই প্যারাগ্রাফটাকে ডিস্ট্রয় করে ফেলছে, এটা বলেন। ওয়াও 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 ওয়াও, অনেকে লিখে ফেলছেন। সিদ্দিক, রাশিদুল সিদ্দিক ভাই বলছেন 4 নাম্বার সেন্টেন্স। এই যে আমাদের জয়দেব ভাই বলছেন 3 নাম্বার সেন্টেন্স।
আবু বকর সিদ্দিক ভাই, মোহন ভাই, ওনারা বলতেছেন 4 নাম্বার সেন্টেন্সটা এখানে থাকা উচিত নয়। দেখি তো আমরা আসলে কোনটা থাকা উচিত নয়, এখানে কার থাকা উচিত আর কার থাকা উচিত নয়, এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগবে মনি? লাগবে না। দেখেন বিষয়টা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর প্রাপ্যতা। এখানে আপনি যত কথা বলবেন বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবেন। এখানে একটা সেন্টেন্স পুরো প্যারাগ্রাফটারে সানডে মানডে ক্লোজ করে দিছে, সেটা হচ্ছে দ্য ফুড হ্যাবিট ইজ অলসো ডিফারেন্ট, দেয়ার ফুড হ্যাবিট ইজ অলসো ডিফারেন্ট ফ্রম দেয়ার অফ আদার্স। ভাইরে, এখানে কথা হচ্ছে আমাদের প্যারাগ্রাফে বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে। আপনি এখানে খাবার আনবেন কেন? কেন আনবো ভাই? আমাগরে কি পাগলে কামড় দিছে? বলবেন ভাই দেন এটা কামড় দিয়ে দেন। পাগলে তো কামড় দেয় নাই, খামচি দেয় নাই, তাহলে আমরা পাগলামো করে এই বাক্য কেন লিখবো? এই যে দেখেন একটা প্যারাগ্রাফের সবগুলো লাইনের মধ্যে ইউনিটি নাই, ইউনিটি নাই বলেই এই প্যারাগ্রাফ, এই মানে পুরো প্যারাগ্রাফকে এই একটা লাইন একবারে মনে করেন ডিস্ট্রয় করে ফেলছে। এখন দেখছেন আপনারা নিজেরাই বলতে পারতেছেন যে এই প্যারাগ্রাফে কার থাকা উচিত, কার থাকা উচিত নয়। তো দেখেন আমরা বলছিলাম কিন্তু টপিক সেন্টেন্সে যা থাকে টার্মিনেটরে তাই থাকে, একটু ভিন্ন হবে। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাড়ি নির্মাণ ওই অঞ্চলের ম্যাটেরিয়ালের প্রাপ্যতার উপর ডিপেন্ড করে। ওই কথাই আমি একটু ঘুরাই বলছি, দ্য কনস্ট্রাকশন অফ হাউস, বাড়ি নির্মাণটা হলো বিভিন্ন এলাকায়, সংশ্লিষ্ট এলাকায় প্রাপ্য যে উপাদান তার উপর নির্ভর করে। মানে একই কথা ঘুরাই বলছি। আগে বলতাম আমি আপনাকে বিয়ে করতে চাই, এখন আমরা বলতেছি যে আমি আপনার দায়িত্ব নিতে চাই। ওই খেলা একই দাদা, একই কথা। আগে বলছেন তুমি অনেক লম্বা, এখন বলতেছেন তুমি খাটো না, ঠিক আছে? তার মানে সেম কথাটা। এইভাবেই মূলত একটা প্যারাগ্রাফে আমাদের মেনটেন করতে হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে বডিতে আমরা যখন প্যারাগ্রাফগুলো লিখবো, মানে আমরা বডি প্যারাগ্রাফটা যখন লিখবো, এই প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন একটা আইডিয়ার উপর কথা বলবে। আশা করি এখন বুঝতে পারছেন। এই যে আমাদেরকে ছোটবেলা থেকে অনেক অনেক প্যারাগ্রাফ পড়ানো হয়, যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন কি নিয়ে, আপনাকে বলা হলো দ্য ইউজফুলনেস অফ আ কাউ, এটা নিয়ে যদি আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলে, আর আপনি প্যারাগ্রাফের একটা পর্যায়ে গিয়ে যদি বলেন যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ভাই ডোমেস্টিক অ্যানিমেল বলছেন, বলার পরে আপনি যখন বলতেছেন ইট হ্যাজ 4 legs অ্যান্ড আ টেইল, এই যে আপনি যখন বলতেছেন এটার 4টা ঠ্যাং আছে, একটা লেজ আছে, 2টা শিং আছে, গুতা টুতা দেয় মাঝে মাঝে, তো ভাই এই যে শিং দিয়ে গুতা দেওয়া এটা কি ইউজফুলনেস? এই যে 4টা ঠ্যাং আছে এটা কি ইউজফুলনেস? আবার বলেন না যে ভাই আমরা তো যে খাওয়ার সময় 4টা ঠ্যাং খাইতে পারি, 2টো ঠ্যাং না, এটা তো উপকারিতাই, এভাবে বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা যাক, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে আমাদের প্যারাগ্রাফগুলোতে আমরা যেন এই রকমের কামের জায়গায় আকাম না করে ফেলাই, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রয়োজনে আরেকদিন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, একটা প্যারাগ্রাফ লিখে বা আপনাদেরকে 2-একটা প্যারাগ্রাফ লেখা, প্যারাগ্রাফ দেখাও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। অলরেডি 11:30, মানে 11:30 বেজে গেছে। ঘুমোতে হবে, তা নাহলে আপনার ফজরের নামাজ পড়তে পারবেন না, গুনাহ হইব আমার। ঠিক আছে মাই ডিয়ার লার্নার্স, আশা করি ইনশাল্লাহ একটা প্যারাগ্রাফে আসলে কি থাকা উচিত, টপিক সেন্টেন্সটা কত গুরুত্বপূর্ণ, কন্ট্রোলিং আইডিয়াটা কত গুরুত্বপূর্ণ, টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়াটা কি হওয়া উচিত, সেখানে একটা কিন্তু মানে ব্যাখ্যা 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 আসবে, এরকম একটা ভাব থাকতে হবে। যেমন আমি একটু আগে ব্যাখ্যা করছি, কিন্তু হ্যাঁ একটু আগে ব্যাখ্যা করছি যে কিছু লাইন দেওয়া থাকবে, যেমন এই যে একটু আগে বললাম ফিজিক্যাল এক্সারসাইজ গুড ফর হেলথ, কেন গুড ব্যাখ্যা করবেন। আমি সকালবেলা এক্সারসাইজ করি, এটা তো হইতে পারে না। তার মানে একটা প্যারাগ্রাফে কি থাকা উচিত, কিভাবে থাকা উচিত, লাইনগুলো কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক মতো লিখতে না পারি তাহলে প্যারাগ্রাফ শেষ। এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আরেকবার বলে রাখি, আপনি যখন একটা রচনা লিখতে যাবেন, একটা রচনায় কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। এই যে একটা এসে লিখতে গিয়ে যখন অনেকগুলো প্যারাগ্রাফ লিখবেন, এই প্যারাগ্রাফগুলোতে কিন্তু মানে এক একটা প্যারায়, যেমন ধরে নেন আপনি একটা রচনা লিখতেছেন AI নিয়ে, ঠিক আছে? আপনি একটা রচনা লিখতেছেন AI নিয়ে, AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি লিখতেছেন বুন অর বেইন,
প্রশ্নবোধক না দিলে হয়। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নাকি আশীর্বাদ? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ধরে নেন আপনি কথার কথাটা যদি 4টা প্যারাতেই লেখেন, তাহলে প্রথম প্যারাতে ইন্ট্রোডাকশন লিখলেন, লাস্ট প্যারাতে কনক্লুশন লিখবেন, দুটো প্যারাতে আপনি একটাতে বেইন বলবেন মানে সুবিধা, আর একটাতে বুন বলবেন মানে সুবিধা বা আশীর্বাদ, আর একটাতে অভিশাপ, এটা সমস্যা কি তাই বলবেন। ঠিক আছে, আবার আমরা যেখানে সমস্যা বলবো সেখানে সমাধানের কিছু উপায় বাতলে দিতে পারি, তাই তো? এখন আপনি সুবিধায় গিয়ে যদি অসুবিধা বলেন তাহলে তো আপনার প্যারাগ্রাফ হলো না। ঠিক আছে ডিয়ার, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি ইনশাল্লাহ আপনারা আলোচনাটা ভালোভাবেই দেখেছেন এবং আশা করি উপভোগ করেছেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমাদের এই মাসে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কোনো কোর্স টোর্স আসবে কিনা। এই মাসে আর নতুন কোনো কোর্স আসতেছে না, সামনের মাসে আমাদের একটা টিচার্স কোর্স আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সামনের মাসে আমাদের একটা টিচার্স ব্যাচ আসবে। এই ব্যাচটা হবে 6 মান্থস, 6 মাসের একটা কোর্স ইনশাল্লাহ। যারা ক্লাস 5 থেকে বিসিএস পর্যন্ত মানে বিসিএস এর প্রিপারেশন পর্যন্ত ইংরেজি পড়াতে চান তাদের জন্য এই কোর্সটা ইনশাল্লাহ আমার লাইফের একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে এটা। এই কোর্সে সব থাকবে, রিডিং রাইটিং, ইভেন আমরা চেষ্টা করবো এখানে স্পিকিং লিসনিং এরও ক্লাস রাখার, যেটার কোর্স ফি হবে 3K ফিক্সড। যারা যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সামনের মাসের শেষের দিকে যুক্ত হবে। আমরা এই জায়গাটাতে গুনে গুনে 200 স্টুডেন্টস নেব, নট মোর দ্যান 200। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।